আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছি, শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এর আগে দিল্লি সদিচ্ছা চাই। শ্রমিক, শুভেন্দু প্লাস দিল্লি, দিল্লি সদিচ্ছা, দিল্লি চাইলে এটা হবে। দিল্লি যদি মনে করে এই সরকার যে আছে থাকবে থাকবে, দিল্লি যদি মনে করে এই সরকারকে তুলে দেওয়া হবে, রাখা যাবে না, শ্রমিক শুভেন্দু তার সাথে যদি দোসর হয়, সঙ্গী হয়, তাহলে পশ্চিমবঙ্গে 26 সালে কিছু একটা ঘটবে। আমি কুণালবাবুকে বলি সাবধান থাকুন, মেয়েটা হঠাৎ করে। শুভেন্দু অধিকারী বিরাট ভূমিকা আছে, শুভেন্দু অধিকারীকে প্রচুর অংশের মানুষ শ্রদ্ধা করেন, উনি রাস্তায় নেমে লড়াই করাটা। তার সম্পর্কে অভিযোগ ছিল যে এত বড় চরিত্রহীন নোংরা লোক গোটা পশ্চিমবঙ্গে নেই। বিজেপির দিল্লির নেতৃত্ব অনেক দিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি বিজেপি দিল্লি নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। নাইনটি 9% মুসলমান হিন্দু দলিত থেকে ধর্মান্তরিত, কয়েক প্রজন্ম আগে তারা হিন্দু দলিতই ছিল, সনাতনী যাদের বলা হয়। তো তারা তো আমাদের মাটির মানুষ, তারা শত্রু হয়ে যাবে কেন? বিজেপি তাদের সাথে বিরোধ হবে কেন? তাদের যদি ভুল বোঝানো হয় সঠিক কথা বলতে হবে, মুখে নয় কাজে। তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের চোখে জল মোছাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। তাই উনি বলেছেন দুর্গাপূজার মিছিল এবং মহরমের মিছিল কেন একসাথে হাঁটবে না। উনি যে কথা বলেছেন মারেও মুসলমান মরেও মুসলমান, মুসলমানরা তো এ রাজ্যে ভালো নেই, তোষণ কোথায়, শোষণ হচ্ছে তাদের উপরে, সবই তো তার পিছিয়ে। সাচার কমিটির রিপোর্টেই কথা বলেছেন, তিনি বলেছেন মারে মুসলমান মরে মুসলমান। উনি আমার কথা খুব শোনেন জানেন তো, প্রথম থেকে, আজকে না। উনি আমার লেখা বই পড়েছেন, আমার লেখা বই ওনাকে দিয়েছেন, বঞ্চিত রাখার ষড়যন্ত্র। তাতে কি আমি দেখিয়েছিলাম যে মুসলমানদের কিভাবে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখা হয়েছে, কায়দা করে, অন্ধকারে রেখে, অশিক্ষিত করে। আজকের লেখা নয়, এটা 2012-13 সালের লেখা। আমি শ্রমিক ভট্টাচার্যকে বইমেলা গিফট করেছিলাম ওই বইটি, পরে আরও দিয়েছি। সেই বইয়ে এবং তারও আগে মারে মুসলমান মারে মুসলমান এই শব্দবন্ধটা আমি তৈরি করেছি পশ্চিমবঙ্গে, বলতে ভালো লাগছে। অন্য কারো মধ্যে আমি তখনও দেখিনি, আমি বাম আমলের কথা বলছি, আমি তৈরি করেছিলাম শব্দবন্ধটা। মারে মুসলমান মরে মুসলমান, জেলেও মুসলমান, আবার জেল থেকে ছাড়িয়ে এনে তাদেরকে দাঙ্গা গুন্ডা বাহিনী লাঠিয়াল বাহিনী তৈরি করে, সেইগুলোও মুসলমান। তারা জেলে, তারা পতিতালয়ে, তারা খুন খারাপিতে, তারা মারপিটে, কিন্তু তারা চাকরিতে নেই, বাকরিতে নেই, শিক্ষায় নেই, ব্যবসায় নেই, সংস্কৃতিতে নেই, ক্ষমতায় নেই, মর্যাদা নেই। তাই তারা দুধেল গাই, তাই তারা রসালো আম। আজকে তাই দেখছে। শ্রমিক ভট্টাচার্য এই কথাই বলতে চেয়েছে, আমার কথাই তার মুখে অনুরণিত হলাম। কিছু কথা আছে না, কারো মুখের সাথে পেটেন্ট হয়ে যায়। যেমন শুভনন্দন, আজকে তুমি যেখানে ইন্টারভিউ নিচ্ছে, এখান থেকে 50 মিটার দূরে কর্পোরেশন আছে, কলকাতা কর্পোরেশনের শাখা আছে, সেখানে বিল্ডিংটার নাম শুভনন্দন। শুভনন্দনটা কে বলেছে? মাননীয় অভিনন্দনের জায়গায় শুভনন্দন। তেমনই একটা শব্দবন্ধ হচ্ছে মারে মুসলমান মরে মুসলমান। আজ থেকে 15, 16, 17 বছর আগে কাজী মাসুম আক্তার এই কথাটা বলতেন, এখন অনেকেই বলছেন। হ্যাঁ বলুন। পলিসি পরিবর্তন করতে হবে। আগে বিজেপি দূষিত পদার্থগুলো ছড়াতে হবে। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নীরবে নিভৃতে কাজ করে চলেছে অজস্র কর্মী সমর্থকরা, মার খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু তালাক দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিয়েছে, অনেক সর্বনাশ হয়েছে। তাদের কোনোদিন টিভি দেখায়নি, খবরের কাছে তাদের নাম ছাপিনি, এই কথাই বারবার বলেছি। তারা হচ্ছে বিজেপির আসল সম্পদ, সেই সম্পদরা অনেকে বসে গেছে। আর বিজেপির নেতৃত্বস্তরী যারা, তাদের অনেকের কায়েমি স্বার্থ আছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। ক্ষমতায় আসার আগেই পশ্চিমবঙ্গে দুর্নীতি করে ফেলবে। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলছি, নতুন করে আপনাদের বিজেপির রাজ্য কমিটিকে
জেলা কমিটিকে এবং গ্রাম স্তরের কমিটিকে জেলে সাজান, যোগ্য নেতৃত্ব আনুন, ভালো লোক আনুন। পশ্চিমবঙ্গে সৎ যোগ্য লোকে কি অভাব পড়িয়াছে? নিশ্চয়ই তারা আছে। তাদের খুঁজে বের করতে হবে, তাদের সম্মান দিতে হবে, তাদের প্রতি আস্থা রাখতে হবে, আর তাদের ক্ষমতা দিতে হবে, তাদের প্রোটেকশন দিতে হবে। মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, 1% দেয় না, কিন্তু মুসলমানরা বিজেপি করতে গিয়ে শহীদ হয়ে গেছে। টোটাল শহীদের তালিকার অন্তত 5% মুসলমান। কদিন আগে বাকিবুল্লাহ মারা গেল বিজেপি করতে গিয়ে। আজকে তার এই যে সভাপতিত্ব পদ গ্রহণ করার পরেই তিনি বললেন সেই সমন্বয় সাধক কি শহীদবাবুর হাত ধরে হবে? কারণ রাজ্য বিজেপির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কাজ থাকে। আজ এরকম তিনি বললেন যে পশ্চিমবঙ্গের মাটিতে বিনিয়োগও সম্ভব, পশ্চিমবঙ্গের মাটিতে উৎপাদন সম্ভব। এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো কি শহীদ ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে সফলভাবে করতে পারবেন বলে আপনার? শহীদ ভট্টাচার্য এটা কাজ নয়। বিনিয়োগ করার জন্য শিল্পপতি আনার দায়িত্ব মমতা ব্যানার্জির। কিন্তু শহীদ ভট্টাচার্য ঘুরিয়ে বলতে চাইছে 26-এ যদি এই সরকারের বিসর্জন হয়, বিজেপি সরকার আসে, এই পশ্চিমবঙ্গকে একটা শিল্পনগরী, এই কলকাতা শিল্পনগরী, পশ্চিমবঙ্গের যে শিল্প রাজ্য পরিণত করবে। শিল্প ছাড়া তো রাজ্য বাঁচতে পারে না। আজকে গুজরাটে যে তারাক্কির কথা বলা হচ্ছে, সমৃদ্ধির কথা বলা হচ্ছে, শিল্প আছে বলে। বাংলা থেকে ওই আমাদের ন্যানো চলে গেল কোথায়? গুজরাট নিয়ে নিল। গুজরাটে কোনো প্রবলেম হয়নি, সেটা চলুক আর না চলুক। টাটাই ভারতবর্ষের সবচেয়ে উদারনৈতিক একটা শিল্প সংগঠন। তারা বাংলা থেকে বিতাড়িত হলো। আমি পরিষ্কার বলছি, শ্রমিক ভট্টাচার্য যে সহিষ্ণুতার কথা বলেছে, 35% মুসলিম ভোটকে শ্রমিক ভট্টাচার্য অগ্রাহ্য করেনি। আসুক না, মুসলমানদের যারা অগ্রণী অংশ, যারা শিক্ষিত অংশ, যারা দেশপ্রেমী অংশ, যারা রাষ্ট্রপ্রেমী অংশ, যারা সমাজপ্রেমী অংশ, যারা একসাথে থাকতে ভালোবাসে, যারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছে, যাদের পরিবারের লোকেরা পাকিস্তানে যায়নি, বাংলাদেশে যায়নি, এই মাটিকে আঁকড়ে ধরে আছে, যারা রক্ত দিয়েছে, তারা বিজেপি যদি সঠিক পথে চলে তা তো বিজেপিটাও করতে পারে। কিন্তু বিজেপি করার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য গুরুত্বপূর্ণ কথা বলেছে, যদি আমরা তোমাদের উপকারে লাগি, কল্যাণে লাগি, তখন তোমরা বিজেপি করো, আমি তোমাদের বিজেপি করতে বলবো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। গায়ের জোরে কোনোদিন দল হয় না, টাকা দিয়ে দল হয় না। মানুষকে আবেগমথিত করতে হয়, মানুষকে গ্রহণযোগ্যতা বোঝাতে হয়, মানুষকে প্রয়োজনীয়তা বোঝাতে হয়, তবে হয় এটা। অবশ্যই বিজেপির দিল্লির নেতৃত্ব অনেকদিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি বিজেপির দিল্লি নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। তবে শ্রমিক ভট্টাচার্যকে বলছি, কার্তিক মহারাজকে দেখলাম, উনি যত জনপ্রিয় হয়েছেন, যত মর্যাদা পেয়েছেন, যত হিন্দু সমাজের নয়নের মণি হয়েছেন, যত উনি গুরুত্ব পেয়েছেন এবং অবশ্যই পদ্মশ্রী পেয়েছেন। এতদিন পরে 13 বছর আগের পরিচয় ছিল একটি মহিলাকে দিয়ে, তার বিরুদ্ধে কেচ্ছা করা হয়েছে, কুৎসা করা হয়েছে। আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করে দিচ্ছি, শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এর আগে অনেক চেষ্টা হয়েছে, আবারও যাতে চেষ্টা না হয়, হতে পারে, তাই তাকে খুব সাবধানে চলতে হবে, সাবধানে পদচারণা করতে হবে। কারণ দলের ভেতরেই শত্রু আছে তার। কি বললাম? সবার বলছি তো আমি। শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমি সাবধান করে দিচ্ছি, তার দলের ভেতরেই তার শত্রু আছে, যে শত্রুদের সাথে শাসক দলের কারো মিত্রতা আছে, একে 2। তাই কুস্তা করতে সময় লাগবে না, তাই চলতে ফিরতে অতি সতর্কতার সাথে আপনাকে চলতে হবে। শুভেন্দু অধিকারী স্টাইল আলাদা, রাজনীতি করা। আর শ্রমিক ভট্টাচার্য তিনি শিল্পিত মানুষ, সুবক্তা, তিনি সংগঠন জানেন, বোঝেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরাট ভূমিকা আছে। শুভেন্দু অধিকারীকে প্রচুর অংশের মানুষ শ্রদ্ধা করেন। উনি রাস্তায় নেমে লড়াই করাটা মমতা থেকে শিখেছেন মনে হচ্ছে, উনি জানেন। তাই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য একভাবে একে অপরের সাথে কথা বলে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রেখে যদি চলতে পারে, ওই পিএনপিসি নয়, কাটি করা নয়, সামনে এক পিছনে এক নয়, সামনে যেটা পিছনে সেটা, ওটা করতে কেউ বাধা দেবে, জানেন তো, কেউ ওই বিভাজন তৈরি করার চেষ্টা করবে, মানে তৃতীয় পক্ষ, বলছি তৃতীয় পক্ষ। আর বিজেপি দলটাকে ঢেলে সাজাতে হবে। কেন যোগ্য লোক নেই নাকি? সদলোক কি পশ্চিমে উঠে গেছে নাকি? তো
যে নিঃস্বার্থভাবে আয় করতে ওখানে যাবে না, ত্যাগ করতে যাবে। পশ্চিমবঙ্গে যদি মনে হয় শাসক ভুল চলছে, শাসক দল, তাহলে ঠিক চলার জন্য ঠিক লোকগুলো যদি এই দলে আসে, মানুষ শ্রদ্ধা করবে। দিনের শেষে কিন্তু মানুষ বুঝে যায় কোনটা আসল কোনটা নকল। আপনি বলতে চাইছেন শুভেন্দু অধিকারীর সাথে যদি শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক মেলবন্ধন ঘটে তাহলে ক্ষমতায় বাংলায় বিজেপির ক্ষমতা প্রদর্শন শুধু সময়ের অপেক্ষা? না, দিল্লি সদিচ্ছা চাই। শ্রমিক শুভেন্দু প্লাস দিল্লি, দিল্লির সদিচ্ছা, দিল্লি চাইলে এটা হবে। দিল্লি যদি মনে করে এই সরকার যে আছে থাকবে থাকবে, দিল্লি যদি মনে করে এই সরকারকে তুলে দেওয়া হবে, রাখা যাবে না, শ্রমিক শুভেন্দু তার সাথে যদি দোসর হয়, সঙ্গী হয়, তাহলে পশ্চিমবঙ্গে 26 সালে কিছু একটা ঘটবে। যে বলেছে না 26-এর আগমন শাসকের বিসর্জনে, কি বলেছে না, সেই বিসর্জনে ঘন্টা বাজতে পারে। আদারওয়াইজ ঈশ্বর যদি মাটিতে নেমে আসে, এই সরকার বদল হবে না, এই সরকার থেকেই যাবে যে সরকার ক্ষমতায় আছে। আজকে শ্রমিক ভট্টাচার্যের যে নেতৃত্ব তার উপর আপনি আশাবাদী? শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক, রুচিশীল লোক, শিক্ষিত লোক, বোঝেন। আমি যতদূর জানি উনি সৎ লোক। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তার উপর আপনি আশাবাদী? দুটো শ আছে তো, শয়ে শয়ে মিশে গেছে, শয়ে শয়ে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো, কেমন হয়? শয়ে শয়ে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। ওই আটিগুলো থেকে সাবধান, ওরা গড়াগড়ি নাও খেতে পারে। জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে, বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করতে গিয়ে, আর্লি ম্যারেজ বন্ধ করতে গিয়ে, দেশপ্রেমের শিক্ষা ছাত্রছাত্রীদের দিতে গিয়ে একটা প্রধান শিক্ষক মৃত্যু মুখে পড়ে গেল এই খোদ কলকাতার মাটিতে, বেটিয়া পড়েছে মিনি পাকিস্তানে। যারা ভারত মাতা কি জয় বলল তারা চুপ করে আছে। এটা একটা পাপ। শ্রমিক ভট্টাচার্য অন্তত এই পাপের মধ্যে নেই। সে রাজ্যসভায় কথাটা তুলেছে, তোলার চেষ্টা করেছে। আমি 1 লাখ কোটি ওদের বিরুদ্ধে লড়ছি, হ্যাঁ 10 বছর ধরে লড়ছি, আমি একটা প্রশ্ন এটা বুঝতে হবে। যে কসবা ল কলেজের কথা বলছেন, ইতিমধ্যে কসবা ল কলেজের যে ঘটনা, অভিযুক্তের আইনজীবী তিনি বলছেন তার মক্কেল যিনি রয়েছেন, অর্থাৎ অভিযুক্তের গলায় লাভ বাইট রয়েছে, তিনি রেপের তকমা অত্যন্ত নস্বাত করে দিচ্ছেন। ছেড়ে দিন না, এমন রেপ সকাল বিকেল সন্ধ্যা এই সারাদিনে 10টা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। না, অভিযুক্ত ধরুন, আমি বলি আমি মনোজিৎ করবেন নাকি ঈশ্বরের নাম নিন, ওর নাম যতবার উচ্চারণ হয়েছে অতবার যদি বিরোধীরা ঈশ্বরের নাম নিত, স্বর্গে চলে যেত। ম্যাঙ্গো ওরফে মনোজিৎ ওরফে ম্যাঙ্গো, সে বলছে পুলিশের কাছে কনফেস ও পশ্চিমবঙ্গের নেতা হবে। এরকম সে আগেও করেছে, এবারে মেয়েটি বলে দেবে সেটা সে জানতো না। তাহলে মেয়েটি জানে ও নোংরা, ও রেপিস্ট, ও মদখোর, ও তাড়িখোর, ও গাঁজাখোর, ও গুন্ডা, ওর নামে 8টা থানাতে কমপ্লেন আছে, ও খুনি হতে পারে। ওই প্রাক্তন ভিসিকে নাকি প্রিন্সিপালকে যে মারা গেছে তার স্ত্রী নাকি সন্দেহ করছে। হাজার নোংরামি সব জানি মেয়েটি ওর সাথে বন্ধুত্ব রাখে, পদ পেয়েছে, মহিলা ইউনিটের সেক্রেটারি হয়েছে। ও ডেকেছে, সন্ধেবেলা ওর কাছে 1 লাগিয়ে বসে আছে। মেয়েটিকে খুব একটা ভালো কাজ করেছে, মেয়েটা তো সুযোগ নিতে গেছে। একটা রেপিস্টের কাছে সুযোগ নিতে যাবে? বলুন তো দিন। তুমি ধরো কোনো দরকার তোমার, তুমি কি ওই সঞ্জয় রায়ের কাছ থেকে হেল্প নিতে যাবে? তুমি যদি সঞ্জয় রায়ের কাছ থেকে হেল্প নাও আর যদি ক্ষতিগ্রস্ত হও, দায়টা যেমন সঞ্জয় রায়ের, তুমি নিজেও তাই তার জন্য, এটা মাথায় রাখো তুমি। একদম শেষের দিকে রাজ্যের সমস্ত কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের বেনিয়মি ইউনিয়ন রুম বন্ধ করে রাখার নির্দেশ কলকাতা হাইকোর্ট। ঠিক নির্দেশ। কোনো রাজনৈতিক ভালো চর্চা নেই, সামাজিক চর্চা নেই, ন্যায় চর্চা নেই, শিক্ষার চর্চা নেই, শিক্ষার অপশাসনের মুক্তির চর্চা নেই। আছে খুব সামান্য, হয়তো অনিয়মটাই বেশি, মোস্তারিটাই বেশি, গুন্ডামিটাই বেশি। ভোট নেই তো, ওরা তো নির্বাচিত প্রতিনিধি নয়, ওরা শাসক দল ক্ষমতাশালী, তাদের সিলেক্টিভ প্রতিনিধি। নির্বাচিত প্রতিনিধিরা এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নে নেই। ফলে তাদের এই যে উদাহরণ আমরা ল কলেজে দেখলাম, ফলে কেন এই অপশক্তিগুলোকে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মস্তানি করতে দেবে? তাই ইউনিয়ন রুমগুলোকে আপাতত বন্ধ রেখেছে। এটা ভালো কাজ, এটা বার্তা। নিজের এলাকাতে, নিজের বিধানসভার এলাকাতেই কার্যত হামলার মুখে গঙ্গার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার গাড়ি ভাঙচুর ও ব্যস্ত। স্বাভাবিক কথা, মুসলমানরা তাহলে একটু আলোকিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। যদিও আইন হাতে তুলে নেওয়াটা কোনো নিয়ম নয়, আইন হাতে তুলে দাও, কখনো কোনো সুস্থ লোক তাকে থ্যাঙ্কস দিতে পারে না। কিন্তু মানুষের যে বিক্ষোভ, মুসলমান
দাড়ি টুপি থাকা সত্ত্বেও, দাড়ি টুপি থাকা সত্ত্বেও ইসলামের ধ্বজাধারী হয়ে মুসলমানদের রক্ষক সেজে তিনি তো জামানত বাজেয়াপ্ত হয়েছিল 3বার কবার। তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল করার আগে নির্দল থেকে, 3বার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার কোনো জনপ্রিয়তা ছিল না ভোটের ময়দানে। ওই যে তিনি জিতেছেন, ওটা তিনি জেতেননি, মমতা ব্যানার্জি জিতেছেন, কিন্তু তিনি মাতবরি করছেন, বিশ্বাসঘাতক করছেন। মুসলমানরা বুঝেছে, তাই ক্ষোভ দেখাচ্ছে। হামলা করাটাকে আমি প্রশ্রয় দিই না, কিন্তু ক্ষোভটাকে প্রশ্রয় দিই। ফলে মুসলমানদের চোখ খুলছে, এটা একটা শুভ লক্ষণ। বলুন। শেষ প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, ওদেরকে আমি শুভরন্ধন জানাই। যে মুসলমানদের চোখ খুলেছে এটা হচ্ছে শুভ লক্ষণ, ওদেরকে আমি জানাই শুভরন্ধন। ধন্যবাদ। শেষ প্রশ্ন আপনার কাছে। কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন কুণাল ঘোষ বলছেন যে মারাত্মক অভিযোগ, যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নোটিশ পাঠিয়েছিল কার্তিক মহারাজকে। কেন অন্তত যাবে কেন? যাবেন না তো, তা তো লয়ার আছে, তা তো অসম্মান হবে তো। যাবে কেন? তিনি লয়ার দিয়েছেন, তিনি ওখান থেকে রিলিজ হয়ে গেছেন, যাওয়ার প্রয়োজন হয়নি। লয়ের সুযোগ আছে তো, আইন তো তাকে সুযোগটা দিয়েছে। কুণাল ঘোষ বলছেন সাহস থাকলে যেতে। সাহসে কি আছে না? ও 13 বছর আগে মহিলাটা কী সাহস ছিল? মানে ওই মহিলাটাকে কুণাল ঘোষ জিজ্ঞেস করতে পারে তো, আচ্ছা তোমাকে চাকরি দিয়েছে বলে তোমার থেকে তোমার শরীর চাইলে তুমি দিয়ে দিলে? তুমি এত তুচ্ছ ওই কটা টাকার জন্য? তাহলে কটা টাকার জন্য তুমি বিক্রি হয়ে গেলে? মেয়েটাকে জিজ্ঞেস করতে পারে তো। কার্তিক মহারাজা বলছে সর্বৈব মিথ্যা, পুরোটা ঠপ। তাই 13 বছর পর বলা হচ্ছে। আমি ওটা ছেড়ে দিলাম। আমি ধরলাম যে মহিলাটা যেটা বলছে তার কোথায় সারবত্তা কুণাল ঘোষটা পেয়েছে। তাই কুণাল ঘোষটা মেয়েটাকে জিজ্ঞেস করতে পারে, 13 বছর আগে না হলে আপনাকে একটা চাকরি দিয়েছে, তা বলে আপনার দেহ চাইলে বারবার আপনি দেহ দিয়ে দেবেন? আর যদি চাকরি দেওয়ার বিনিময়ে আপনি নিজের দেহটা দিয়ে দেন, তাহলে অন্যান্য মহিলাদের সাথে আপনার কি তফাৎ? যারা লেনদেনে বিশ্বাস করে, কথা ক্লিয়ার? সেই মহিলাটা এখন যে বলছে সত্য কথা বলছে, তাকে গ্যারান্টি আছে? যে বিশ্বাস করে তাকে চাকরি দিয়েছিল, সাহায্য করেছিল, 13 বছর পর যখন তিনি বিখ্যাত হয়ে গেছেন, আরও বিখ্যাত, আরও মানুষের কাছে গ্রহণযোগ্য, যখন শাসক দল তার বিরুদ্ধে নিত্যদিন বোমা ফাটাচ্ছেন, ঠিক সেই পরিমণ্ডলে যখন তিনি পদ্মশ্রী পেয়েছেন, 13 বছর পর তার নিয়ে কুৎসা করলো। যে এত উপকার করার পরও কুৎসা করতে পারে 13 বছর পরে, সে যাদেরকে নিয়ে করছে, ওই আইপ্যাক না কারা সব আছে অভিযোগ উঠছে, কদিন পরে তাদের বিরুদ্ধেও তো ব্ল্যাকমেল করে দেবে, বলে দেবে আমাকে এই বলে দিয়েছে, সেই বলে দিয়ে। কুণালবাবু একটু সাবধান থাকবেন। না থামুন না, কি বলছি আমি এখন? মেয়েটা সম্পর্কে কুণালবাবুরা সাবধান হন। ওই মেয়েটি বলে দেবে আমাকে দিয়ে এইসব লোক দিয়েছে, কিন্তু তো উল্টো হয়ে যাবে। বলটা পুরো কার্তিক মারুতে কোর্টে চলে যাবে, মামলা হয়ে যাবে। মেয়েটি হঠাৎ করে কার্তিক মারুতের পক্ষে চলে যেতে পারে আবার, কারণ তার ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই। ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই। যে লোক চাকরি দেওয়ার বিনিময়ে শরীর পেতে দিতে পারে, উনি বলেছেন বাধ্য। বাধ্য হওয়ার কী আছে? তোমাকে চাকরি দেবে তো শরীর দিয়ে দেবে? তোমার ব্যক্তিত্ব, এই তোমার নারীত্ব, এই প্রশ্ন কি করতে পারিনি? একবার ভুল করে দেবো, বারবার হবে কেন? একবার কোনো আবেগের বশে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। দুটো অ্যাডাল্ট লোক যদি সম্পর্ক রাখেও আইনের চোখে সেটা পাপ নয়, ক্লিয়ার করতে পারে কিনা? তুমি অনায়াসে তার সাথে তুমি দাবি করছো ওটা, সেই কাজটা তুমি ভালো করেছো। আবার যদি করেই থাকো, সেটা তো মর্যাদা রক্ষা দরকার আছে। বাইরে বাজার হাট করার দরকার নেই, বাজারের মতো ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নেই। আর বলছে কবে এফআইআর করবে, কবে করা উচিত ছিল, সঙ্গে সঙ্গে করা দরকার ছিল। 13 বছর পর আমি কুণালবাবুকে বলি সাবধান থাকুন। মেয়েটা হঠাৎ করে আবার কার্তিক মহারাজের পক্ষে সাক্ষী হয়ে যাবে, বলে দেবে দিদি কবে কি বলেছে, আপনি কি বলেছে, মিথ্যে করে বলে দেবো আপনার বিরুদ্ধে। আইপ্যাক কি বলেছে, মিথ্যে কথা বলে দেবো আপনার সব, মধ্যিখান থেকে পুরো ফেসে যাবেন। প্লিজ ওই মহিলা থেকে সাবধান, আর যে কোনো এই ধরনের মহিলা থেকে সাবধান থাকুন। আমি রাজ্যের যত গুণীমানী লোক আছে, সম্মানী লোক আছে, তাদের বলি কিছু সুন্দরী ঝকঝকে টকটকে মেয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে, তারা মিশতে চাইবে, পাশে বসতে চাইবে, বলে দেবে কুকথা বলেছে, কিছু যদি প্রমাণ নাও থাকে বলে কুকথা বলেছে। সাবধান, আমরাও সাবধান আছি, কারণ এরা বিবেকানন্দকে চায়নি। মনে পড়ে এই কদিন আগে ডক্টরস ডে গেল, ডক্টর বিসি রায়, বিধানচন্দ্র রায়, তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তার সম্পর্কে অভিযোগ ছিল যে এত বড় চরিত্রহীন
নোংরা লোক গোটা পশ্চিমবঙ্গে নেই। মানুষ কন্যা কল্যাণীকে নিয়ে। আমার কত লোককে নিয়ে ব্যাখ্যা করতে পারবো, অজস্র লোককে নিয়েছিল। কিন্তু যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তখন ছড়া কাটা হয়েছিল যে বঙ্গের রমণীরা সব সাবধান, প্রত্যেক বাম্মা তার মেয়েদেরকে রক্ষা করুক, স্বামীরা তার স্ত্রীকে রক্ষা করুক, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিসি রায়, বিধানচন্দ্র রায়, সে হচ্ছে নারী বুভুক্ষ, যে কোনো সময় আপনার বাড়িতে হামলা করে মেয়েকে ট্রেনে চলে আসবে। এটা ছিল বিসি রায় সম্পর্কে বক্তব্য, বঙ্গবাসীর বক্তব্য। আমি শ্রমিক ভট্টাচার্যকে সাবধান করেছি, আমি কুণাল ঘোষ সাহেবকে সাবধান করলাম, আমি নিজেকেও সাবধান করছি। আমরা অন্তত একটু সাবধানে থাকি। এমন কিছু ঘুরে বেড়াচ্ছে সমাজে একদম পয়জনের মতো, কাকে যে কখন দেখে দেবে, কাকে যখন কুৎসায় ফেলে দেবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি নারীদের মধ্যে সম্মানীয় নারীদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা বলার জন্য, তারা সম্মানীয়, তাদের মর্যাদা আছে, এটা একটা অংশ, একটা পয়েন্ট সামথিং অংশ, তাও তো কম নয়। কখন যে কে ফেসে যায় তার ঠিক নেই। কার্তিক মহারাজ সাহেব আপনিও ফেসে গেছেন না? চাকরি দিতে গিয়ে কী মুশকিল, কারণ সুন্দরী লোককে চাকরি দেওয়া যাবে না, সুন্দরী যুবতীকে কোনো হেল্প করা যাবে না। তাহলে তো আমার কাছে এলে আমি হেল্প করবো না। ওরে বাবারে সুন্দরী যুবতী, এই তুমি তো মুভ নিয়ে এসছো, তুমিও তো সুন্দরী যুবতী, এবার তোমাদের ইন্টারভিউ দেবো না কিন্তু আমি ফেসে যাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।